ছুটার জন্য হাত পা ছোড়াছুড়ি করছে লোকটি। একটা অন্ধকার রুমের লোকটিকে একটা চেয়ারে বসিয়ে হাত পা আর মুখ খুব শক্ত করে বেঁধে রাখা হয়েছে। এতটাই শক্ত করে বেঁধে রাখা হয়েছে যে লোকটির বাঁধা জায়গা দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। লোকটি ছুটাছুটি করছে আর ব্যথায় কাতরাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লোকটির মাথায় কারেন্টের তার দিয়ে একটা ছোট যন্ত্র বসানো, যেন এটা দিয়ে তাকে শর্ট খাওয়ানো হবে। ভয়ে লোকটির মাথা থেকে ঘাম ঝরছে, কে জানে কি হতে চলেছে তার সাথে। হঠাৎ কারো পায়ের শব্দে আত্মা কেঁপে উঠল তার। পায়ের শব্দটি ক্রমশ তার দিকে এগিয়ে আসতে আর ভয়ে লোকটির হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আগন্তুক পিছন থেকে লোকটির সামনে চলে আসলো। কালো পোশাকে আবৃত সে, কালো রঙের প্যান্ট, হাঁটু অবধি কালো জ্যাকেট, মুখে একটা ডেভিল মাস্ক, যার ফলে তাকে চেনা যাচ্ছে না। আগন্তুককে দেখে লোকটা আরো বেশি ছুটাছুটি শুরু করলো আর ইশারায় বলতে শুরু করলো তার মুখের টেপ খুলে দিতে। আগন্তুকটি লোকটির বরাবর একটু হাঁটু বেড়ে বসে লোকটির মুখ থেকে টান দিয়ে টেপ খুলে ফেললো। লোকটি আহ শব্দ করে উঠল ব্যথায়। লোকটি, কে তুমি, আর কেন আমাকে এভাবে বেঁধে রেখেছে, কি চাও? ডু ইউ নো হু দ্য হেল আই অ্যাম? লোকটির কথায় আগন্তুকটি শব্দ করে হেসে দিল। এই হাসিটি স্বাভাবিক হাসির মতো লাগছে না লোকটির কাছে। আগন্তুকটি হঠাৎ নিজের হাসি থামিয়ে হাত দিয়ে লোকটির মুখ চেপে ধরে বলে, আগন্তুক, তুই কে এবং কি সেটা আমার থেকে ভালো কেউ জানে না আকরাম খান। আগন্তুকটির কথায় ভয় হতে শুরু করে আকরামের। ভয়ার্ত কণ্ঠে সে বলতে শুরু করে, আকরাম, দেখ, তোমার যা চাই আমি তাই দেব। আমাকে যেতে দাও প্লিজ, লিভ মি। কত টাকা লাগবে তোমার আমাকে বলো, আমি দেব। তোমার যা লাগবে আমি দেব, তাও লিভ মি প্লিজ। আগন্তুক, আমার যেটা লাগবে সেটা নেওয়ার জন্যই তো তোকে এখানে এনেছি। আকরাম, কিসের কথা বলছো তুমি? ভয়ার্ত কণ্ঠে আগন্তুকটি লোকটির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আগন্তুক, তোর জান। হিংস্র কণ্ঠে আগন্তুকটির কথায় আকরাম ভয়ে চেঁচিয়ে ওঠে, আকরাম, কে তুই? হ্যাঁ, একবার আমার হাতের বাঁধন খোল, তারপর আমি তোকে বোঝাচ্ছি আকরাম খান কি জিনিস। আগন্তুকটি আকরামের কোনো কথাই কানে নিচ্ছে না। ও আকরামের মাথায় মেশিনটা ভালো করে লাগাতে ব্যস্ত। মেশিনের দুই তার আকরামের কানে গুঁজে দিল, তারপর আর দুইটা তার মাথার দুপাশে লাগিয়ে দিল। আকরাম বুঝতে পারছে না আগন্তুকটি কি করতে চাচ্ছে ওর সাথে। আকরাম, এই, তুই এসব কি করছিস আমার শরীরে? এসব কিসের তার লাগাচ্ছিস তুই? চেঁচাতে চেঁচাতে বলল আগন্তুক। হয়ে গিয়েছে আকরাম। কি? আগন্তুকটি নিজের পকেট থেকে একটা ছোট যন্ত্র বের করলো, তারপর দাঁড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে আকরামের বরাবর বসে পড়ল। আগন্তুকটি আকরামের মুখোমুখি হয়ে বসে আছে। আগন্তুক, এটা কি জানিস? যন্ত্রটা দেখিয়ে আকরাম, কি? আগন্তুক, এটা তোর জান কবজ করার অস্ত্র। এটা দিয়ে তোকে যন্ত্রণা দিয়ে মারবো আমি। তুই ছটফট করবি, তোর রুহ ছটফট করবে, শিরা উপশিরা শিউরে উঠবে তোর যন্ত্রণায়। মৃত্যুর জন্য ছটফট করবি তুই। তোর যন্ত্রণা দেখে আমি শান্তি পাবো, আমার অশান্ত মন শান্ত হবে। আগন্তুকটির কথায় কলিজা কেঁপে ওঠে আকরামের। আকরাম, কি সব বলছিস? কে তুই, আর কেন আমাকে মারতে চাইছিস ভয়ে ভয়ে? আকরামের কথায় আগন্তুকটি হেসে দেয়, তারপর হঠাৎই মুখ শক্ত করে যন্ত্রটির লাল বাটনে চাপ দেয়। আকরামের মাথায় বিদ্যুৎ এর শক দিতে শুরু করে ও। এত হাই ভোল্টেজের কারেন্ট প্রবাহ যে শরীরের সব স্নায়ু কোষে বিদ্যুতের ঝটকা লাগছে। আকরামের পুরো শরীর কাঁপছে, কিছু বলতেও পারছে না। কিছু একটা ভেবে আগন্তুকটি মেশিনটা অফ করে দিল, সাথে সাথে কারেন্টও অফ হয়ে যায়।
আকরাম প্রায় আধমরা হয়ে গেছে, কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই ওর মাঝে। শরীর নিস্তেজ হয়ে পড়েছে, কিন্তু নিঃশ্বাস এখনো চলছে। আগন্তুক, কি অনেক কষ্ট হচ্ছে বুঝি? আমার স্নেহার ও হয়েছিল যখন তোরা দুজন মিলে ওকে কষ্ট দিয়ে মেরে ফেলেছিস। কেন মেরেছিল ওকে, হ্যাঁ? আকরামের মুখ চেপে ধরে, নিজেদের দোষ ঢাকার জন্য আমার নিষ্পাপ স্নেহাকে শেষ করে দিলি তোরা। কেড়ে নিলি আমার বেঁচে থাকার কারণ। আগন্তুকটির চোখ লাল হয়ে গিয়েছে, চোখের কোণে পানি জমে গিয়েছে, যেটা সুযোগ পেলেই হয়তো গড়িয়ে পড়বে। আগন্তুকটি আকরামের মুখ ছিটকে সরিয়ে দিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, আগন্তুক, তোদের জন্য আজ আমি খুনি হতে বাধ্য হয়েছি, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। যদি তোদের মতো জানোয়ারদের শেষ করার জন্য আমাকে খুনিও হতে হয়, তাহলে আমি হাসি খুশি তা হব। যত কষ্ট আমার স্নেহা পেয়েছিল তার থেকে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে তোদের শেষ করব আমি। আকরাম কিছু বলার শক্তি পাচ্ছে না, তাও অনেক কষ্টে ভাঙা কণ্ঠে বলল ও, আকরাম, কার কথা বলছিস তুই? কোন স্নেহা? আমি এই নামের কাউকে চিনি না। আকরামের কথা শুনে আগন্তুকটি তার পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে কারো হাসি মাখা চেহারা দেখালো। মেয়েটিকে দেখেই গলা শুকিয়ে গেল আকরামের। আকরামকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দাঁড়িয়ে যায় আগন্তুক। তারপর ফোনটি পকেটে ঢুকিয়ে যন্ত্রটির লাল বাটনে চাপ দিয়ে সেটা দূরে ছুঁড়ে মারে। একের পর এক ঝটকায় রুহ পর্যন্ত কেঁপে উঠছে আকরামের। নাক মুখ কান দিয়ে রক্ত বের হতে শুরু করে। আকরাম ছটফট করছে যন্ত্রণায়। শেষ অবধি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আকরামের দেহ নিস্তেজ হয়ে পড়ে। আগন্তুক, যারা আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, আমি তাদের জীবন কেড়ে নিব। কাউকে ছাড়বো না আমি। এখন তো একজনকে শেষ করলাম, আরেকজন এখনো বাকি আছে। আই এম কামিং, তোর কাল হয়ে আমি আসছি কিছুক্ষণ পর। কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে আদি। আকাশ চিরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে তাকে। ধীর পায়ে ভিতরে গিয়ে একটা কবরের সামনে থেমে গেল সে। কবরটা একদম সতেজ, যেন নতুন কবর। কবরের পাশে বসে পড়ল আদি, চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। হঠাৎ অনুভব করল কেউ ওর কাঁধে মাথা রেখে ওর পাশে বসেছে। পাশে তাকাতেই দেখতে পেল সাদা কামিজ পরা একটা মেয়ে ওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। অদ্ভুত কণ্ঠে আদি বলতে শুরু করলো, আদি, সে হ্যাঁ, আমি তাকে শেষ করে দিয়েছি দেখ। আদি নিজের হাত দেখালো, হাতে রক্তগুলো পানিতে মুছে গিয়েছে। এটা দেখে মুখ মলিন হয়ে গেল আদির। পাশে আবার তাকাতেই দেখলো স্নেহা নেই। এতক্ষণ তো ওর কাঁধেই মাথা রেখেছিল, ও তাহলে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল ভাবছে আদি। আশেপাশে কোথাও স্নেহা নেই। আদি বুঝতে পারছে এটা ওর ভ্রম ছিল। কবরের উপর নিজের মাথা রেখে চুপটি করে চোখ বন্ধ করে ফেলে আদি। 6 মাস আগে। আদি, স্নেহা কোথায় তুমি? আর তোমাকে আমি কতবার বলেছি একা ঘর থেকে বের হতে না। ফোনে ধমক দিয়ে স্নেহা, আদি, তুমি যেভাবে বলছো আমি ছোট বাচ্চা। আমি তো জাস্ট আম্মুর সাথে দেখা করতে এসেছিলাম। আদি, তো আমার জন্য অপেক্ষা করতে একসাথে যেতাম। স্নেহা, আচ্ছা বাবা, সরি তো। আদি, আই এম নট ইয়োর বাবা। স্নেহা, আই এম ইয়োর হাজবেন্ড। সেনা হেসে দিল আদির কথায়। সেনা, এই তো এসে পড়ছি, টেনশন করছো কেন? আদি, তোমার একা আসতে হবে না, তুমি আমাকে বলো তুমি কোথায় আছো, আমি নিতে আসছি তোমাকে। সেনা, ওকে, আমি হাইওয়ের একটা পুরনো স্টুডিওর সামনে আছি, রিক্সার জন্য ওয়েট করছি, তুমি আসো। আদি, ওখান থেকে এক পা নড়বে না, আমি আসছি।
সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এসেছে। সেনহার আদির জন্য অপেক্ষা করছে। রাস্তায় তেমন মানুষ নেই, নীরব বললেই চলে। সেনহা আর আদির বিয়ে হয়েছে 8 মাস। লাভ ম্যারেজ ছিল ওদের। আদি সেনহাকে বলতে পাগল, আর সেনহা আদি বলতে। আদি সেনহাকে কখনো একা ঘর থেকে বের হতে দেয় না। আজ আদি অফিস চলে যাওয়ার পর সেনহা আদিকে না বলেই ওর আম্মুর সাথে দেখা করতে বেরিয়ে আসে। সন্ধ্যার পরও রওনা দেয়। এতে আদির ফোনে বকা দেয় ওকে, আর ওখানেই দাঁড়িয়ে থাকতে বলে। হঠাৎ সেনহা খেয়াল করলো একটা লোক দৌড়াচ্ছে, আর তার পিছনে 2জন লোক ছুটছে। দেখতেই বোঝা যাচ্ছে লোকটি তার জীবন বাঁচাতে দৌড়াচ্ছে। সেনহা বিষয়টা বোঝার জন্য লুকিয়ে পড়ে একটা ট্রাকের আড়ালে। প্রথম লোক, আকরাম, তুই ওই দিক দিয়ে যা। আকরাম, হুম। 2জন মিলে লোকটিকে 2 দিক দিয়ে ঘিরে ধরে। আকরাম, তোকে তো মরতে হবেই মাহিত। তোর জন্য আমাদের সব কালো ধান্দা বন্ধ হতে চলেছে। তাছাড়া তুই মরে গেলে তোর ভাগের শেয়ারও আমরা 2জন পেয়ে যাব, তাই না অনিক? অনিক, তুই যদি আমাদের নামে কেস না করতি তাহলে তোকে জানে ছেড়ে দিতাম, কিন্তু তুই আমাদের কালো ধান্দার সব ডিটেলস পুলিশকে দেওয়ার চেষ্টা করছিস। তোকে তো মরতেই হবে, কারণ তুই বেঁচে থাকলে আমরা বাঁচতে পারবো না। মাহিত, আমাকে ছেড়ে দে দোস্ত, আমি কথা দিচ্ছি। আমি কেস উইথড্র করে নিব, সব প্রুফ নষ্ট করে দেব, তাও আমাকে মারিস না। অনিক, সেটা হয় না রে। কথাটা বলেই গান বের করেই শ্যুট করে দিল মাহিতকে। শ্যুটের আওয়াজে কেঁপে ওঠে সেনহা, আর ওর হাত লেগে ট্রাকের শব্দ হয়। শব্দ হতেই অনিক আর আকরাম তাকালো সেই দিকে। সেনহা এদের ভিডিও বানিয়েছে, সেটা দেখে ফেললো ওরা। আকরাম, ও শিট, ধর ওকে। সেনহা সাথে সাথে দৌড়ে পালাতে শুরু করে। ওর পিছনে আকরাম আর অনেক ছুটছে। দৌড়াচ্ছে সেনহা, তার পিছনে আকরাম আর অনিক। দৌড়ানোর মাঝেই সেনহা ভিডিওটা আদির ফোনে সেন্ড করে দিল। ভীষণ ভয় হচ্ছে ওর, আল্লাহ জানে কি হতে চলেছে ওর সাথে। আকরাম, এই মেয়ে দাঁড়া, না হলে জানে শেষ করে দিব। হঠাৎ একটা পাথরে পা ভেজে পড়ে যায় সেনহা। সাথে সাথে থেমে যায় আকরাম আর অনিক। অনিক, এখন পালিয়ে দেখা। সেনহা উঠতে পারছে না, পায়ে ভীষণ ব্যথা পেয়েছে ও। ভয়ে শরীর কাঁপতে শুরু করছে, ওর কান্না চলে আসছে। মনে মনে শুধু আদিকে ডাকছে ও। অনেক ভালোই ভালোই বলছি, ফোনটা দিয়ে আমাদের। সেনহা কি করবে ভেবে পাচ্ছে না। এভাবে অন্যায়কে জিততে দেওয়া যায় না। সেনহা, আমি পুলিশকে সব বলে দেব, আর এই প্রুফ আমি কিছুতেই তোমাদের দেব না। খুনি তোমরা, ইউ গাইজ আর ব্লাডি মার্ডার। আমি তোমাদের আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি দেওয়াবো। ভয়ে ভয়ে সাথে সাথে ওর গালে চড় মেরে দিল অনিক। তারপর ঝুঁকে সেনহার চুল মুঠো করে ধরে বলতে শুরু করে, অনিক, তুই শাস্তি দেওয়াবি আমাদের। তুই আগে এখান থেকে বেঁচে ফের, তারপর না হয় আমাদের আদালতের কাঠগড়ায় দাঁড় করাস। অনেক হাতাহাতি করে সেনহার হাত থেকে ফোন কেড়ে নিল, তারপর ফোনটা আছাড় মেরে ফেলে দিল। ফোনটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সেনহা ভয়ে উঠে যেতে নিলেই আকরাম এসে ওর চুল ধরে টেনে দাঁড় করায়। আকরাম, তুই আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ, তোকে বাঁচিয়ে রাখা যাবে না। আকরাম সেনহাকে ধাক্কা দিল একটা গাড়ির উপর। সেনহা গাড়ির সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। সেনহা, আদি! ড্রাইভ বন্ধ করে দিল আদি। বুক কাঁপছে ওর। গাড়ি থেকে নেমে আশেপাশে খুঁজতে শুরু করলো সেনহাকে। আদি, সেনহা, দেখ আমি এসে পড়েছি, কোথায় তুমি? আশেপাশে খুঁজছে আর ডাকছে আদি সেনহাকে। আদি, এমন কেন লাগছে? সেনহা, তোমার কিছু হয়েছে? মাথা থেকে ব্লিডিং শুরু হয়ে যায় সেনহার। সেনহা পিছাচ্ছে আর আকরাম অনেকে আগাচ্ছে। অনেকের হাতে একটা লোহার রড। অনেক অনেক শখ, তাই না, আমাদের শাস্তি দেওয়ানোর? বাট আফসোস, তার জন্য তুই বেঁচে থাকবি না। সেনহা, আমার কিছু হলে আমার আদি তোমাদের ছাড়বে না, শেষ করে দিবে তোমাদের। আকরাম,
তাকেও তোর কাছে পাঠিয়ে দিব, চিন্তা করিস না। আসুক তোর আদি, তাকেও দেখে নেব। অনেক লোহার রডটা দিয়ে সেনহার মাথায় আঘাত করল। সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ল সেনহা। মাথা দিয়ে ফিনকির মতো রক্ত ঝরছে ওর। নাক দিয়ে রক্ত চুইয়ে বের হচ্ছে। নিঃশ্বাস ওঠানামা করছে সেনহা। চোখ নিবু নিবু হয়ে আসছে। চোখের সামনে শুধু আদির চেহারা ভেসে উঠছে ওর। আকরাম মরে গেল নাকি? অনিক দাঁড়া, চেক করছি। অনিক সেনহার নিঃশ্বাস চেক করতে দেখে সেনহার নিঃশ্বাস চলছে। অনিক মরে নাই এখনো, কি করা যায়? কান দিয়ে মারল, পুলিশ কেস হবে, এটা অ্যাক্সিডেন্ট বানাতে হবে। আকরাম সামনেই একটা বিল দেখতে পেল। আকরাম এটাকে তুলে ওই বিলে ফেলে দেই, ঝামেলা শেষ। অনিক ঠিক বলেছিস। অনিক সেনহাকে উঠিয়ে বিলের পানিতে ফেলে দিল। বেঁচে ছিল সেনহা, কিন্তু বিলের গভীরতায় সেই নিঃশ্বাসটুকুও শেষ হয়ে যায় ওর। আদি হন্না হয়ে খুঁজছে সেনহাকে সকাল অবধি। ওর অবস্থা পাগল প্রায়। চোখ মুখ ফুলে গেছে ওর। আদি পুলিশ স্টেশনে রিপোর্ট করবে ভেবে যেতে নেয়, তখনই আননোন নাম্বারে কল আসে ওর ফোনে। আদি হ্যালো সেনহা। ফোনের ওপাশের কথা শুনে আদির দুনিয়া থমকে যায়। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও। মনে হচ্ছে কেউ শরীর থেকে হৃদয়টাকে আলাদা করে ফেলছে। কিছুক্ষণ পর বিলের সামনে পুলিশ তদন্ত করছে মানুষের ভিড় আশেপাশে। সামনেই সাদা কাপড়ে মোড়ানো সেনহার লাশ, আর ওর পাশেই আদি নিস্তেজ হয়ে বসে আছে। আদি যে এটা করেছে তাকে আমি ছাড়ব না সেনহা। তোমাকে আমার কাছ থেকে দূরে সরানোর শাস্তি আমি নিজে তাকে দেব। তোমার উপর হওয়া প্রতিটা আঘাতের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। এমন মৃত্যু দেব যা তার স্বপ্নেও ভাবেনি। রক্তচক্ষু হয়ে ফোনের দিকে তাকিয়ে মনে মনে বর্তমান সেনহার কবরে মাথা রেখে অতীতটাকে স্মরণ করছিল আদি। চোখ বন্ধ অবস্থায় সেনহার কবর হাত বুলাচ্ছে আদি। কানে শুধু সেনহার কণ্ঠে প্রিয় গানটি শুনতে পারছে ও। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। পরের দিন নিজের চোখ খুলে নিজেকে একটা কাচের আবদ্ধ অ্যাকুয়ারিয়ামে আবিষ্কার করলো অনেক। হাত পা বাঁধা ওর, চারদিকে শুধু কাচের দেওয়াল। অনেক আমি এখানে কেন? এটা কোন জায়গা? আমি তো রাতে জেনির সাথে হোটেলের রুমে ছিলাম। আদি গুড মর্নিং অনিক সাহেব, শুভ প্রাত। আদি অ্যাকুয়ারিয়ামের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। অনিক কে তুমি? আমাকে এভাবে এখানে বেঁধে রাখার মানে কি? ছোটাছুটি করতে করতে। আদি আরে এত ছোটাছুটি করছেন কেন? মরে যাওয়ার এত তাড়া কিসের? অনিক তোর সাহস তো কম না। আমাকে এভাবে আটকে রাখার পরিমাণ কি হতে পারে তোর জানা আছে? আদি জানা আছে, মেরে ফেলবি এটাই তো। আগে নিজে এখান থেকে বেঁচে ফের, তারপর না হয় আমাকে মারার কথা ভাবিস। আদি হাতের একটা রিমোট এ চাপ দিতেই অ্যাকুয়ারিয়ামের নিচ থেকে পানি উঠতে শুরু করে। অনেক এ পাগল হয়ে গিয়েছিস? কি করছিস এটা? আমার বাঁধন খোল আর এই পানি থামা, ইউ সাইকো। পানি উঠতে উঠতে উপরে দিকে উঠছে। অনেক পাগল প্রায় চিল্লাতে চিল্লাতে। আদি একটু ডুব দিয়ে আয়, দেখ পানিতে ডুব দিতে কেমন লাগে। কতটা যন্ত্রণা হয় নিঃশ্বাস নিতে, কতটা কষ্ট হয়, আত্মা কতটা ছটফট করে বাঁচার জন্য। অনিক কে তুই? কেন করছিস আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি তোর? আদি কিছু বলছে না, তৃপ্তির চোখে দেখছে শুধু। পানি উঠে অনেকের মাথার উপরে চলে এসেছে। নড়তেও পারছে না, বাঁচতেও পারছে না অনেক। পানিতে হয়তো কিছু মেশানো ছিল, তাই অনেকের চোখ হাত পা শরীর সব জ্বলতে শুরু করেছে। দম আটকে আসছে ওর। হঠাৎ পানি কমে আসে আর অনেকের গলা অবধি পানি হয়ে যায়।
অনেক প্রায় আধ ভরা, শরীর জ্বলছে, আর প্রচুর পানি খেয়েও কাছে ইচ্ছে মতো অনেক। আদি উপেক অ্যাকুরিয়ামের সামনে আসে, তারপর রক্তচক্ষু নিয়ে বলতে শুরু করে, আদি, উপলব্ধি করতে পারছিস আমার চেনহা কতটা কষ্ট পেয়েছে, কতটা ছটপট করেছে ও? নিজেদের অপরাধ ঢাকার জন্য আমার নিষ্পাপ চেনহাকে শেষ করে দিলি তোরা। জোরে অ্যাকুরিয়ামে বাড়ি দিয়ে, অনেক, ক্ষমা করে দে, দম আটকে আসছে। আদি, যে অপরাধ তুই করেছিস তার কোনো ক্ষমা নেই, তার শুধু একটাই শাস্তি, আর সেটা হচ্ছে মৃত্যু। আদি এবার একটা কারেন্টের তার এনে সেটা অ্যাকুরিয়ামের পানিতে ছুঁড়ে মারে। পানি সম্পূর্ণ বৈদ্যুতিক হয়ে যায়, আর সেই কারেন্টে নিস্তেজ হয়ে যায় অনেকের দেহ। পুলিশ স্টেশনে বসে আছে আদি, তার সামনেই কমিশনার বসে আছে, তার চোখেও পানি। পুলিশ স্টেশনে বসে নিজের সব ক্রাইম স্বীকার করে নিল আদি। কিভাবে ও অনেক আর আকরামের নির্মমভাবে শেষ করেছে, নিজের প্রতিশোধ নিয়েছে। আশেপাশে সবাই বাকরুদ্ধ। আদি সেনহার পাঠানো ভিডিও কমিশনারকে দিয়ে দিল। কমিশনার আদির হাতে হ্যান্ড স্ক্রাব পরাতে পরাতে বলে, কমিশনার, আইন নিজের হাতে না নিলেও পারতে আদি, কেন নিজের জীবনটা নষ্ট করলে? আদি কমিশনারের কথায় হালকা হেসে বলল, আদি, যারা আমার ভালোবাসাকে কষ্ট দিয়েছে তাদের নিজের হাতে শাস্তি দিতে পেরেছি, এটাতেই আমি সার্থক। জীবন তো তখনই থেমে গেছে যখন সে চলে গেছে। রুহ তো তার সাথেই চলে গেছে। এই দুনিয়াতে যেটা আছে সেটা শুধু আমার নিস্তেজ শরীর। জেলের চার দেওয়ালে বন্দি আদি, চারিদিকে নিস্তব্ধ অন্ধকার। 6 মাস আগে তার জীবন কেমন ছিল আর এখন কেমন হয়েছে। হঠাৎই সেই চিরচেনা গায়ের গন্ধ পেল আদি। পাশ ফিরেই নিজের চেনহার হাসি মাথা মুখ দেখতে পেল ও। চেনহাকে দেখে আদির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আদি, আজ একটু বেশি দেরি করে ফেলেছ জান। চেনহা, দেরি কোথায় আদি, আমি তো আছি ছায়ার মতো তোমার পাশে। আদি সেনহার কোলে মাথা রেখে চুপটি করে চোখ বন্ধ করে নেয়। এই মুহূর্তে এই জায়গাটি ওর কাছে সবচেয়ে শান্তিময়। আদি, তুমি তো আমার সব। সেনহা, তুমিহীন আমি কি করে বাঁচি বলো? সূর্যের কিরণ পড়তেই কেন অন্ধকারের সাথে মিশে যাও তুমি? যেও না প্লিজ, আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া। এভাবেই আমার পাশে থেকো, বাচ্চার মতো করে। সেনহা, আমি তো আছি আদি, চোখ বন্ধ করে হৃদয়ে হাত রেখে অনুভব করে নিও আমার। এই জায়গাটা তো শুধু আমার জন্যই বরাদ্দ, তাই এখানে আমার বসবাস মৃত্যুর পরেও থাকবে। চাঁদের আলো ছেদ ভেদ করে ওদের উপর পড়ছে। এই চাঁদ সাক্ষী ওদের ভালোবাসার, আর এই চাঁদই সাক্ষী ওদের একাকিত্বের। সমাপ্ত।